মলিকুলার জেনেটিক্স যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুব সিগনিফিক্যান্ট একটা চ্যাপ্টার। তো এটা তার একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো সবাইকে রিকোয়েস্ট যে এই পুরো যে ভিডিওটা এটা পুরোটাই দেখবে, কারণ এখানে পুরো চ্যাপ্টারটা লেআউট করা আছে যে অ্যাকচুয়ালি এখানে কি পড়তে হবে বা আমাদের গোল কি এই চ্যাপ্টারের। মলিকুলার জেনেটিক্স কেন পড়তে হয়? কারণ মলিকুলার জেনেটিক্স না পড়লে আমাদের যেটা মেন্ডেলিয়ান জেনেটিক্স, তাই তো, মেন্ডেলিয়ান জেনেটিক্স তুমি কিচ্ছু বুঝতে পারবে না। মেন্ডেলিয়ান জেনেটিক্স বুঝতে গেলে আমাকে 3টে জিনিস লাগে। একটা হচ্ছে মলিকুলার জেনেটিক্স, একটা হচ্ছে সেল ডাইনামিক্স মানে সেলের মেকানিজমগুলো, আর থার্ড লাগে হচ্ছে গ্যামেটোজেনেসিস, কি করে গ্যামেট ফর্মেশন হয়, মানে সেল ডিভিশন, মিওসিস। এই 3টে কনসেপ্ট না হলে মেন্ডেলিয়ান জেনেটিক্স বোঝা যায় না। তো তার জন্য প্রথমে এই মলিকুলার জেনেটিক্সটা আমাদের খুবই জরুরি। এই মলিকুলার জেনেটিক্সের ভিতরে মুখস্থ করার জিনিস খুবই কম। এটা পুরোটাই অ্যাকচুয়ালি আমাদের কি বুঝে বুঝে পড়তে হবে। এখানে পুরোটাই কনসেপচুয়াল, এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই। অনেকে মলিকুলার জেনেটিক্সের নাম শুনলে, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন শুনলে ভয়ে ঘাবড়ে যায় যে ও বাবা এ তো অনেক ডিফিকাল্ট একটা জিনিস। অ্যাকচুয়ালি এগুলো সোজা, এখানে বুঝতে হবে, মুখস্থ তোমাকে করতে হবে না, তাই এর থেকে সোজা কী হবে। তো এই ক্লাসটা তুমি যখন যদি ভিডিও দেখেই তুমি শুধু ক্লাসটা করো, তো তোমাকে রিকোয়েস্ট যে ধীরে ধীরে এক একটা করে ভিডিও আস্তে আস্তে দেখবে, পুরোটা দেখবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক সময় তুমি বই পড়ে ওই চ্যাপ্টারটা বুঝতে পারবে না। তো সেই জন্যই কি হয়, অনেক সময় বই পড়েও বোঝা যায় না, সেই জন্যই কি হয় কিছু ভিজুয়াল বা মানে ছবি কিছু দেখতে হয়, কিছু অ্যাপ্লিকেশন এরকমই এর। তো সেই জন্য তোমরা এক একটা করে ভিডিও শুনতে, যদি এমনও হয় যে দিনে একটা করে ভিডিও দেখো, চ্যাপ্টারটা 15 দিন লাগুক শেষ করতে, বাট একবার শেষ করার পরে তোমাকে এই চ্যাপ্টার আর মুখস্থ করতে হবে না। তো তোমার যদি মনে হয় যে দিনে তুমি একটা করে ভিডিও দেখবে, তুমি সেটাই দেখো, বাট প্রত্যেকটা জিনিস খুব আস্তে আস্তে দেখো। কারণ এই মলিকুলার জেনেটিক্স না বুঝলে তুমি মেন্ডেলিয়ান জেনেটিক্সটা এর কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এই মলিকুলার জেনেটিক্স যে চ্যাপ্টারটা, এনসিইআরটি বইতে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো এখানটাতে আমরা আগে বুঝবো যে এই চ্যাপ্টারটা কী কারণে দরকার বা অন্য কোন কোন চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারটার লিঙ্ক আছে। তো আগে চলো আমরা একটুখানি ব্যাপারটা বুঝে নিই যে মলিকুলার জেনেটিক্সে আমাদের কী কী পড়তে হবে। তো ধরো এই একটা সেল, সেলের ভিতরে মনে করো এটা সেলের নিউক্লিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে ধরো সেলের নিউক্লিয়াসটা, ঠিক আছে। আর নিউক্লিয়াসের বাইরে তো এটা হচ্ছে বাকি সেলের, ধরো এটা হচ্ছে সেলের সাইটোপ্লাজমটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি যে একটা সেলের নিউক্লিয়াস, ধরো হিউম্যান সেল নেওয়া হচ্ছে। তো একটা ধরো হিউম্যান সেল তুমি যে কোনো জায়গার থেকে নিতে পারো, ধরো তোমার হাতের থেকে একটা সেল নিতে পারো, লিভারের থেকে নিতে পারো, লাংসের থেকে নিতে পারো, লিপ থেকে নিতে পারো, যে কোনো জায়গার থেকে তুমি যখন একটা সেল নেবে, যে কোনো একটা সেল নাও, তো সেই সেলের ভিতরে তুমি ধরো তার নিউক্লিয়াসে গেছো, তো সেই নিউক্লিয়াসের ভিতরে তুমি দেখতে পাবে যে তার ভিতরে কী আছে, তার ভিতরে দেখতে পাবে যে ক্রোমোজোম আছে, ঠিক আছে। ক্রোমোজোম দেখবে এরকমভাবে ক্রোমোজোম আছে তার ভিতরে, তাই তো। এরকম নিউক্লিয়াসের ভিতরে গেলে আমরা সবাই জানি ক্রোমোজোম থাকে তার ভিতরে। তো এই ধরো হচ্ছে এইভাবে হচ্ছে মনে করো ক্রোমোজোমগুলো, এইভাবে মনে করো এরকমভাবে ক্রোমোজোমগুলো আছে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাই তো। তো এরকমভাবে আমাদের ক্রোমোজোম কতগুলো জোড়ায় থাকে এগুলো আমরা অনেক আগে থেকেই জানি, যে আমাদের ক্ষেত্রে এরকম এক একটা সেলের ভিতরে, যে কোনো একটা সেলের ভিতরে টোটাল ক্রোমোজোম কতগুলো থাকে, টোটাল ক্রোমোজোম থাকে 46 ক্রোমোজোম থাকে, তাই তো। 46 ক্রোমোজোম থাকে এবং এই ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। তো জোড়ায় জোড়ায় যখন ক্রোমোজোম থাকে তখন সেটাকে ডিপ্লয়েড কন্ডিশন বা সেটাকে কি বলে, 2n বলে। তো এইখানে এটাকে 2n = 46 বলে। এরকমভাবে এখানে যেমন একটা দুটো তিনটে জোড়া আঁকা আছে, এরকমভাবে
23টা জোড়া থাকবে, তাই তো। তো এইবার এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো কী দিয়ে তৈরি হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। তো তোমাদের বলি যে নর্মাল সেলের ক্ষেত্রে, নর্মাল সেল আর এক রকম তাহলে কী সেল, একটা নর্মাল সেল ধরতে হয়, আর একটাকে ধরতে হয় যে সেলটা সেল ডিভিশনে পার্টিসিপেট করেছে বা সেল ডিভিশন করছে। তো আমরা এটাকে ধরবো নর্মাল সেল, ঠিক আছে। সেল ডিভিশনের সেলের ক্রোমোজোম কেমন হয় সেটা সেল ডিভিশন চ্যাপ্টারে ভিডিও দেখে তোমাদেরকে সেটা জানতে হবে, ঠিক আছে। তো নর্মাল সেলের ক্ষেত্রে নর্মাল সেলের ক্ষেত্রে কি হয় যে একটা ক্রোমোজোম তৈরি হয় হচ্ছে তোমার একটা ডিএনএ দিয়ে, ঠিক আছে। একটা ক্রোমোজোম তৈরি হয় একটা ডিএনএ দিয়ে। তাহলে আমাদের এখানে যে টোটাল 46 খানা ক্রোমোজোম আছে, এই 46 ক্রোমোজোম ইকুয়াল টু কত, 46 খানা ডিএনএ, ঠিক আছে। তো তোমার তাহলে হয়তো মনে হবে যে একটা সেলের ভিতরে তাহলে তোমার টোটাল 46 খানায় ডিএনএ প্রেজেন্ট আছে, আর কোনো ডিএনএ নেই যে কোনো একটা পার্টিকুলার সেলে, ঠিক আছে। অ্যান্সারটা সেটা নয়, কারণ ডিএনএর নাম্বার এর থেকেও বেশি থাকে। এটা শুধুমাত্র ক্রোমোজোম যদি ধরো 46 ক্রোমোজোমের জন্য শুধু বলতে পারো যে যদি বলে একটা সেলের ভিতরে ক্রোমোজোমে কতগুলো ডিএনএ থাকে তো বলবে টোটাল 46 ডিএনএ থাকে। বাট টোটাল নাম্বারটা হিসাব করতে গেলে আমাদেরকে আরও যেটা দেখতে হবে যে ধরো সেলের ভিতরে আমাদের যে মাইটোকন্ড্রিয়াটা থাকে না, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু নিজস্ব ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এরও কী থাকে, এরও নিজের ডিএনএ থাকে। এছাড়া সেলের যে নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের ভিতরে একটা গোল বল মতো একটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা নিউক্লিওলাস বলি, তাই তো। ধরো এটা হচ্ছে নিউক্লিওলাস, হ্যাঁ আমি লিখে দিচ্ছি যে এটা ধরো এটা হচ্ছে তোমার নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তো এই যে নিউক্লিওলাসটা হয় এটাও পুরোটা কি হয়, ডিএনএ দিয়ে তৈরি হয়। তাহলে ডিএনএ নাম্বার ওভাবে একটা সেলে টোটাল কত ডিএনএ আছে সেটা বলা যায় না। বাট আমরা যদি বলি যে ক্রোমোজোমের ভিতরে কতগুলো ডিএনএ আছে তাহলে তার অ্যান্সার হবে কি, যেহেতু 46 ক্রোমোজোম আছে এবং একটা ক্রোমোজোম একটা ডিএনএ দিয়ে তৈরি হয়, তাহলে 46 ক্রোমোজোম ইকুয়াল টু কতগুলো ডিএনএ, ইকুয়াল টু হচ্ছে 46 ডিএনএ। এবং এই যে 46 ডিএনএ, এই 46 ডিএনএ যদি একসাথে জোড়া হয় এর টোটাল যে লেন্থটা হয় সেই লেন্থটা হয় কত, 2.2 মিটার। তাহলে এত বড় একটা ডিএনএ মানে এত লম্বা, ঠিক আছে, 2.2 মিটার মানে প্রায় 7 to 8 ফিট। তাহলে এত বড় একটা ডিএনএ সেলের ভিতর থাকবে কি করে? ডিএনএটা তো ডিএনএর হিসাব, একটা সেলের হিসাব তো হয় মাইক্রোমিটার ন্যানোমিটারে, আর এখানে সেটা 7-8 ফিট লম্বা। তো সেটা কি করে থাকবে? তো তার জন্য ডিএনএটাকে কি করতে হয়, কোনোভাবে নিজেকে প্যাকেজ করতে হয় বা মডিফাইড করে সেলের ভিতরে ঢুকতে হয়। তো সেটা কীভাবে প্যাকেজ করে, তো চলো আমরা এখন সেই জিনিসটাকে আগে দেখি, ঠিক আছে। তো ধরো এই হচ্ছে আমাদের একটা ডিএনএ, ধরো আমি এখানে একটা ডিএনএ নিচ্ছি। ডিএনএ যদিও ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, বাট আমি ডিএনএকে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে একটা স্ট্যান্ড ধরে আঁকছি। ডিএনএ তো ডবল স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো আমাদের সুবিধার জন্য আমরা ধরো ডিএনএকে আঁকছি যে এটা হচ্ছে আমাদের ডিএনএ, এই হচ্ছে ধরো ডিএনএটা, ঠিক আছে। তো এটা মনে করো একটা লম্বা ডিএনএ, এই ডিএনএটাকে এখন ছোট করতে হবে। তো এই ডিএনএকে ছোট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যদি কোনো গোল একটা ফুটবল নাও, নিয়ে ধরো তার গায়ে যদি একটা দড়ি দিয়ে পেঁচাও, দেখবে সেই দড়িটা দেখবে লেন্থ ছোট হয়ে যাবে, কারণ ফুটবলের গায়ে পেঁচালে ফুটবলের গায়ে অনেকটা সুতো পেঁচিয়ে যাবে। তো একইভাবে এরকম গোল এক ধরনের বলের গায়ে, ঠিক আছে, এরকম গোল এক ধরনের বল আছে, ধরো এইভাবে গোল এক ধরনের বল আছে। এই বলগুলো ধরো আমি এই বলগুলোর কালার দিয়ে দিচ্ছি। এই যে বলগুলো, এই বলগুলোর গায়ে কি হয়, আমাদের যে ডিএনএটা, ঠিক আছে, আমাদের ডিএনএটা এরকম গোল বলের গায়ে এরকম করে কি হয়, আস্তে আস্তে এরকমভাবে পেঁচিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই গোল বলের গায়ে ডিএনএ পেঁচালে ডিএনএর কি হলো, আগের থেকে লেন্থ অনেকটা কি কমে গেল। তো এই যে স্টেপটা, এটাকে বলা হয় হচ্ছে কয়েলিং, হ্যাঁ, এই স্টেপটাকে বলা হয় হচ্ছে কয়েলিং। আর এই যে পেঁচালো, এই যে গোল বল, এগুলো তোমরা এই চ্যাপ্টারেই জানবে, এটাকে বলা হয় হচ্ছে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, এই গোল বলগুলোকে। তাহলে শুধুমাত্র ডিএনএ ছিল, এখন কি হলো, হিস্টোন প্রোটিনের গায়ে পেঁচিয়ে গেল। তাহলে এই যে ডিএনএ কার সাথে পেঁচালো, হিস্টোন প্রোটিন মিলিয়ে টোটাল যে স্ট্রাকচারটা এখন তৈরি করলো, এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন ফাইবার, ঠিক আছে।
তো এই যে ক্রোমাটিন ফাইবারটা হলো, ডিএনএর লেন্থ কিছুটা ছোট হলো, বাট এখনও পুরোপুরি ছোট হয়নি, আরও ছোট হতে হবে। তো সেই জন্য কি হয়, এই এন্টায়ার যে স্ট্রাকচারটা, এই যে ক্রোমাটিন ফাইবারটা, দেখো আমি কীভাবে আঁকছি, পুরো ক্রোমাটিন ফাইবারটা এইভাবে আস্তে আস্তে কি করে, পুরো স্ট্রাকচারটা এইভাবে আস্তে আস্তে সুপার কয়েল করতে শুরু করে, এরকমভাবে আরও পেঁচিয়ে যায়। ঠিক আছে, মানে এই ক্রোমাটিন ফাইবারটা এরকমভাবে পেঁচিয়ে গেল। তাহলে এই যে ক্রোমাটিন ফাইবারটা এভাবে পেঁচিয়ে গেল, এটাকে বলা হয় হচ্ছে সুপার কয়েলিং। তাহলে সুপার কয়েলিং করার পরে এই যে স্ট্রাকচারটা তুমি পেলে, এটাই অ্যাকচুয়ালি কি, এটাই অ্যাকচুয়ালি ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এইভাবে একটা ডিএনএ দিয়ে, এখানে একটাই মাত্র ডিএনএ ছিল, সেই একটা ডিএনএ দিয়েই দেখো এখানে কি হয়েছে, একটা ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। অবভিয়াসলি এটা কার ক্ষেত্রে, এটা নর্মাল সেলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে একটা ক্রোমোজোম দিয়ে একটা ডিএনএ, মানে একটা ডিএনএ দিয়ে একটা ক্রোমোজোম তৈরি হয়। আর এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। তাহলে তুমি এইখানে ধরো, আমি এই ছবিগুলো মুছে দিয়ে আমি যদি এখন এই ছবিটাকে দেখাই, যে এই যে ছবিটা, তাহলে এই যে ক্রোমোজোমগুলো, অ্যাকচুয়ালি এই ক্রোমোজোমগুলো কী হয়ে আছে বলো তো, আমি যদি আরেকটা ক্রোমোজোম আঁকি, এগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে ডিএনএটা এরকমভাবে কয়েল করে 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 কী তৈরি হয়েছে, এরকম করে ডিএনএটাই কয়েল করে করে কী তৈরি হয়েছে, ক্রোমোজোমটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারে এটাই কাজ। আমাদেরকে এই চ্যাপ্টারে কী কী পড়তে হবে, আমাদেরকে এই চ্যাপ্টারে মেনলি এই ডিএনএ সম্পর্কে পড়তে হবে। অ্যাকচুয়ালি ডিএনএটা দিয়েই তো ক্রোমোজোমটা তৈরি হচ্ছে। তো আমরা এখানে পড়বো সেই ডিএনএটা। আমরা ডিএনএর প্রথমে কি পড়বো, আমরা প্রথমে ডিএনএর স্ট্রাকচারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। নেক্সট ক্লাসেই আমরা ডিএনএর স্ট্রাকচারটা দেখব। ডিএনএর স্ট্রাকচার না জানলে তুমি এই চ্যাপ্টারের কোনো কিছুই তুমি বুঝতে পারবে না। তো এই যে ডিএনএ বলে যে জিনিসটা আছে, এই ধরো আমি আবার একটা নতুন স্লাইড নিচ্ছি। ধরো এই হচ্ছে তোমার ডিএনএটা। ধরো এই হচ্ছে তোমার ডিএনএটা। ঠিক আছে, এটা মনে করো ডিএনএটা। তো ডিএনএ নিজের কপি তৈরি করতে পারে। ঠিক আছে, মানে ডিএনএ নিজের এরকম আর একটা কপি তৈরি করে ফেলতে পারে। তো ডিএনএ যখন নিজের থেকে নিজের কপি তৈরি করতে পারে, তখন সেটাকে বলা হয় রেপ্লিকেশন। ঠিক আছে, আবার এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটা ধরো আমি আর একটা পেজ নিচ্ছি। ধরো এই যে ডিএনএটা আছে, এই ডিএনএর পার্টিকুলার পার্টকে আমরা জিন বলি। কেন বলি সেটা আমরা পরে জানবো। ঠিক আছে, তো যে পার্টটা ডিএনএ জিন হয়, সেখান থেকে আরএনএ বলে একটা স্ট্রাকচার তৈরি হয়। তো জিন থেকে যখন আরএনএ তৈরি হয়, তখন সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ঠিক আছে, আর এই যে আরএনএটা তৈরি হলো, এই আরএনএটা কি হয়, ফার্দার রাইবোজোম এটাকে রিড করা কি জিনিস সেটা বুঝতে পারবে। তো মোটামুটি রাইবোজোম এটাকে রিড করলে আরএনএর থেকে আলটিমেটলি তৈরি হয় প্রোটিন। এবং সেই যে প্রসেসটা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। তো এই রেপ্লিকেশন মানে ডিএনএর থেকে ডিএনএর কপি হওয়া, ট্রান্সক্রিপশন মানে ডিএনএর থেকে আরএনএর কপি হওয়া, এবং আরএনএর থেকে রাইবোজোম দিয়ে প্রোটিন তৈরি করা, মানে ট্রান্সলেশন। এই জিনিসটাই আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে, খুব ইজি। তো আমাদের এই চ্যাপ্টারে আরও কিছু এক্সপেরিমেন্ট আছে, যে এক্সপেরিমেন্টগুলো সায়েন্টিস্টরা এই ডিএনএর বিভিন্ন ডিসকাভারির জন্য বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো করেছে। এছাড়াও লাস্টের দিকে আমরা ওই ল্যাক অপেরন, যেটা অ্যাকচুয়ালি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের একটা টোটাল কনসেপচুয়াল একটা টপিক। আর লাস্টে গিয়ে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, পুরোটাই একটা কনসেপচুয়াল চ্যাপ্টার। ঠিক আছে, তো আমি এটা বোঝানোর জন্য তোমাদের জন্য আমি আর একটা করে রেখেছি, একটা স্লাইড এঁকে রেখেছি। তো তোমাদের আমি সেটা দেখাচ্ছি। তো দেখো, তোমাদেরকে একটুখানি আগে আমি বললাম যে এটা ধরো একটা পুরোটাই একটা সেলের ভিতরে জাস্ট তিনটে জিনিস আঁকা আছে, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজম রেটিকুলাম আর গলজি, লাগবে বলেই আঁকা আছে। ঠিক আছে, তো এই যে ধরো নিউক্লিয়াস, যে কোনো একটা সেল নিতে পারো তোমার। তো সেই সেলের নিউক্লিয়াসের ভিতরে ঢুকলে আমরা ক্রোমোজোম দেখি। তো একটু আগে বললাম যে ক্রোমোজোমটা তৈরি হয় কি দিয়ে, ডিএনএ দিয়ে, তাই তো। তো দেখো এই যে ডিএনএর থেকে, এই দেখো ডিএনএর থেকে আবার একটা ডিএনএর কপি তৈরি হয়ে গেল, এই যে। তো এটাকে বলে রেপ্লিকেশন, এবং প্রসেসটা সবসময় কোথায় হয়, এটা নিউক্লিয়াসের ভিতরেই মেনলি হয়। ঠিক আছে, আবার ডিএনএর একটা পার্টকে আমরা কি বললাম, একটুখানি আগে বললাম যে জিন বলে, তাই তো।
তো এই যে জিনটা, এই জিনটার থেকে তোমার কি তৈরি হয় বললাম, আরএনএ তৈরি হয়। তো মনে করো জিনটা অ্যাকচুয়ালি আমাদের নানা রকমের ফাংশন করে। তো মনে করো এই যে জিনটা আছে, সাপোজ ধরে নাও এটা পেপসিনের জিন। পেপসিন কি হয়, আমাদের স্টোম্যাকে থাকে, আমাদের স্টোম্যাকে প্রোটিন ডাইজেশনে হেল্প করে, তাই তো। তো মনে করো এই জিনটা পেপসিন তৈরি করতে পারে, ধরে নাও যে জিনটা পেপসিন তৈরি করতে পারে। তাহলে এই যে জিনটা, এই জিনটার থেকে কি তৈরি হলো, আরএনএ তৈরি হলো। আর এই নিউক্লিয়াসের ভিতরে আমি বললাম নিউক্লিয়াস বলে একটা গোল মাস থাকে, তাই তো। নিউক্লিয়াস কি তৈরি করে, রাইবোজোম তৈরি করে। এবার এই যে নিউক্লিয়াসের ভিতরে যে আরএনএ আর এখানে যে তোমার রাইবোজোম তৈরি হয়েছে, এগুলো সব কি হয়, এই নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে এবং এসে তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে চলে আসে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমরা জানো যে তার গায়ে যখন রাইবোজোম লেগে থাকে তখন সেটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তো দেখো সেই রাইবোজোম আর ওখানে আরএনএ সবাই এখন কার ভিতরে, সবাই এখন চলে এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। তো এইবার এই যে প্রসেসটা, এটাকে তো ট্রান্সক্রিপশন বলে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন তো করে সেই আরএনএ এখন এখানে। তো এইবার দেখো সেই আরএনএটা, এই হচ্ছে রাইবোজোম, তোমরা জানো রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, লার্জ আর স্মল সাব ইউনিট। তো এই রাইবোজোমের ভিতর দিয়ে আরএনএটা পাস করছে, ঠিক আছে। এগুলো পরে ডিটেলসে বুঝবে। তো রাইবোজোমের মধ্যে দিয়ে আরএনএ গেলে, বা ওই এখন ধরে নাও সহজ কথায় রাইবোজোমটাকে আরএনএ রিড করছে। তো তার জন্য কি তৈরি হচ্ছে, তার জন্য এখান থেকে আলটিমেটলি তৈরি হচ্ছে, এটা হচ্ছে তোমার কি তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে। প্রোটিন কি দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে গোল গোল যে হলুদ কালারের বলগুলো, এগুলো অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একের পর এক জুড়ে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো এটা হচ্ছে প্রোটিনের এই যে লম্বা অ্যামাইনো অ্যাসিডটা একদম সোজাসুজি আছে, এটা হচ্ছে প্রোটিনের লিনিয়ার সিকোয়েন্স, ঠিক আছে। তো এটাকে তোমার প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার বলে, যখন এরকম সোজাসুজি থাকে, এরকম লম্বা লম্বা থাকে, ঠিক আছে। তো এই প্রাইমারি স্ট্রাকচারে এই প্রোটিনটা কিন্তু ফাংশনাল না, ঠিক আছে, মানে কোনো ওর কাজটা করতে পারবে না, ওর যে মানে ওর যদি কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি করার দরকার হয়। তো এইবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ওই তোমার প্রোটিনটা চলে গেল গলজি অ্যাপারেটাসের কাছে। গলজির কাছে যখন এই ইয়েটা তোমার এই প্রোটিনটা গেল, তখন তুমি দেখতে পাচ্ছ যে ওই যে প্রোটিনটা আছে, ওই প্রোটিনটার তো প্রাইমারি স্ট্রাকচারই কার কাছে গেছে, গলজির কাছে গেছে, তাই তো। এটাকে গলজি সি স্পেস বলে, যেটা ইয়ারের দিকে মুখ করা থাকে। তো দেখো ওই গলজির ভিতরে গিয়ে প্রাইমারি স্ট্রাকচারটা দেখো একটা 3D স্ট্রাকচারে, মানে একটা জড়িয়ে পেঁচিয়ে এটাকে টার্সারি স্ট্রাকচার বলে, মানে লম্বা জিনিসটা এরকম পেঁচিয়ে কুচিয়ে একটা টার্সারি স্ট্রাকচার তৈরি করেছে। তো এই যে টার্সারি স্ট্রাকচার যখন হয়ে গেল প্রোটিনের, তখন এই প্রোটিনটা কি হবে, ফাংশনাল হবে, তাই তো। তারপরে এই অ্যাকচুয়ালি এই টার্সারি স্ট্রাকচারটা এই তোমার গলজির ভিতর দিয়ে এরকমভাবে আস্তে আস্তে গিয়ে এটা হচ্ছে গলজির এখান থেকে বেরিয়ে আলটিমেটলি একদম দেখো সেলের বাইরে চলে যাবে, যেখানে লাগবে সেই জায়গায় চলে যাবে। তাহলে আমি তোমাকে বললাম যে এইখানে এই যে সেলের নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, ডিএনএর ভিতরে জিন আছে। তো এই জিনটা কি করে, তোমার বললাম পেপসিন তৈরি করে। তাহলে ওই জিনটা প্রথমে একটা আরএনএ তৈরি করে, ওই আরএনএটা কি করে, একটা প্রোটিন তৈরি করে। আর এই প্রোটিনটাই আলটিমেটলি এই যে মডিফাইড হয়ে, এই যে দেখতে পাচ্ছ মডিফাইড হয়ে এরকম হয়ে গেল, তখনই এটা কি করতে পারছে, তখনই এটা আলটিমেটলি তোমার পেপসিন তৈরি করতে পারছে, ঠিক আছে। তো এটা একদম তোমার বেসিক। তো আমাকে এইবার এই চ্যাপ্টারের এই পরপর প্রথমে আমাদের ডিএনএ স্ট্রাকচারটা ডিটেলসে পড়তেই হবে। ডিএনএ স্ট্রাকচার না বুঝলে তুমি এই চ্যাপ্টারের কোনো টপিকই বুঝতে পারবে না। তো প্রথমে আমরা ডিএনএ স্ট্রাকচারটা ভালো করে পড়বো, তারপরে আমরা এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন খুবই ইজি, তো আমরা পরপর সেইগুলো ক্লাস বাই ক্লাস আমরা সেইগুলো হচ্ছে বুঝবো, ঠিক আছে। আর এই যে ছবিটা, এই ছবিটা যদি কারো লাগে, আমি ডেসক্রিপশানে এখানে ওর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা ডাউনলোড করে তোমরা এটা ভালো করে এটা দেখে নেবে, বড় করে করে। আমি তোমার যদি মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তো তুমি এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে।